এই ভিডিওতে আমরা 2024 সালে সেরা স্মার্টফোনগুলি নিয়ে আলোচনা করব, যার দাম 10,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে। এই বছরে 100টারও বেশি স্মার্টফোন লঞ্চ হয়েছে, তবে আমরা প্রতিটা সেগমেন্ট থেকে আপনার জন্য 5টা সেরা স্মার্টফোন বেছে নিয়েছি। এখানে কোনো র্যাঙ্কিং দিইনি, আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী ফোনটি বেছে নেবেন। প্রথমে 10,000 টাকার নিচে সেরা 5টা স্মার্টফোন দেখি। মোটো G35, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এর ভালো দিকগুলি হলো 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট, পাঞ্চ হোল ডিসপ্লে, গরিলা গ্লাস 3 প্রোটেকশন, ভেগান লেদার ডিজাইন। 10,000 টাকার নিচে হয়তো এটাই একমাত্র ফোন যাতে ভেগান লেদার রয়েছে। ডুয়েল স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে। 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা। 10,000 টাকার নিচে একমাত্র ফোন যাতে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 12খানা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এর একটা খারাপ দিক হলো ইউনিসকের প্রসেসর। এটি কোনো খারাপ দিক না, কিন্তু অনেকে ইউনিসকের প্রসেসর পছন্দ করেন না, তাহলে পরের ফোনগুলি দেখতে পারেন। IQ Z9 Lite, এর ভালো দিকগুলি হলো এতে ডায়মেনসিটি 6300 প্রসেসর রয়েছে, 50 মেগাপিক্সেলের সোনি AI ক্যামেরা, IP64 রেটিং, 15 ওয়াটের চার্জিং সাপোর্ট, 6.56 ইঞ্চ HD প্লাস IPS LCD স্ক্রিন, 90Hz রিফ্রেশ রেট, 2 বছরের অপারেটিং সিস্টেম এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর খারাপ দিকগুলি হলো eMMC স্টোরেজ এবং ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, এতে পাঞ্চ হোল দেয়নি। এর পরের ফোনটি হলো গ্যালাক্সি M15 প্রাইম এডিশন, ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, ডায়মেনসিটি 6100 প্রসেসর, 6000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4 বছরের অপারেটিং সিস্টেম ও 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এবারে খারাপ দিকগুলি হলো ফোনটা বাল্কি, ফোনটা একটু ভারী ওজনের এবং মোটা ফোন হয়, যেহেতু 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং বেজেল মোটা রয়েছে। এছাড়াও আরেকটি খারাপ দিক হলো আউট অফ দ্য বক্স চার্জার দেয়নি। এর পরের ফোনটি হলো পোকো M6 প্লাস। এর ভালো দিকগুলি হলো 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, গ্লাস ব্যাক, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 4 Gen 2 AE প্রসেসর, HyperOS, 3300 ওয়াটের চার্জিং সাপোর্ট। এর খারাপ দিকগুলি হলো ফোনটা হেভি, যেহেতু গ্লাস ব্যাক রয়েছে এবং সিঙ্গেল স্পিকার দিয়েছে। এর পরের এবং লাস্ট ফোনটি হলো ইনফিনিক্স হট 50। এতে ডায়মেনসিটি 6300 প্রসেসর, ফোনটা লাইট ওয়েট এবং স্লিম, পাঞ্চ হোল ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 48 মেগাপিক্সেলের সোনি ক্যামেরা, 2K ভিডিও রেকর্ড করতে পারবেন, ক্লিন UI। এবারে খারাপ দিকগুলি হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি ও HD প্লাস ডিসপ্লে। এবার আমরা 10 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন দেখব। পোকো X6 Neo, এর ভালো দিকগুলি হলো বেজারলেস ডিসপ্লে, 120Hz অ্যামোলেড প্যানেল, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, ডায়মেনসিটি 6080 প্রসেসর, IR ব্লাস্টার, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, লাইট ওয়েট এবং 3.5 mm জ্যাক, SD কার্ড সাপোর্ট। এর খারাপ দিকগুলি হলো অ্যান্ড্রয়েড 13 লঞ্চ হয়েছে, যদিও আপনি 2 বছর আপডেট পাবেন, সিঙ্গেল স্পিকার। এর পরের ফোনটি হলো নাথিং CMF1। এর ভালো দিকগুলি হলো এর ইউনিক ডিজাইন, রিপ্লেসেবল ব্যাক প্যানেল আপনার পছন্দ মতো আপনি চেঞ্জ করতে পারবেন, ক্লিন OS, বেটার সফটওয়্যার অপটিমাইজেশন, ডায়মেনসিটি 7300 প্রসেসর, 120Hz অ্যামোলেড ডিসপ্লে, SD কার্ড সাপোর্ট রয়েছে। এর খারাপ দিকগুলি হলো আউট অফ দ্য বক্স কোনো চার্জার দেয়নি, চার্জার আপনাকে আলাদা কিনতে হবে, এবং সিঙ্গেল স্পিকার বা মনো স্পিকার দিয়েছে। এর পরের ফোনটি হলো নার্জো 70 টার্বো, ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর, 90 FPS গেমিং সাপোর্ট করে, 120Hz অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, UFS 3.1 স্টোরেজ, 3.5 mm জ্যাকও পাচ্ছেন, SD কার্ড সাপোর্ট রয়েছে। এছাড়াও নতুন একটি ফিচার্স দিয়েছে এয়ার গেস্টার, যার সাহায্যে আপনি ফোন টাচ না করে ফোনটা ইউজ করতে পারবেন। এর খারাপ দিকগুলি হলো ব্লো টায়ার রয়েছে, ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ। এর পরের ফোনটি হলো গ্যালাক্সি M35, 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, স্টিরিও স্পিকার, NFC সাপোর্ট, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, এবং এর ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।
6000 mAh ব্যাটারি, 4 বছরের অপারেটিং সিস্টেম এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর খারাপ দিকগুলি হলো আউট অফ দ্য বক্স চার্জার নেই, চার্জার আপনাকে আলাদা কিনতে হবে। ফোনটা বাল্কি, যেহেতু 6000 mAh ব্যাটারি, ফোনটা মোটা এবং ভারী। এক্সিনোসের প্রসেসর। নেক্সট এবং 15,000 টাকার নিচে লাস্ট ফোন, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, পোকো M7 Pro। এতে 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, 2100 নিটস পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাথে টিউন করা, 50 মেগাপিক্সেলের সোনি ইটিয়া 600 OIS ক্যামেরা, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডায়মেনসিটি 7025 আলট্রা প্রসেসর এবং পোকো শাওমির ফোনে যেটা থাকে আইআর ব্লাস্টার। এবারে খারাপ দিকগুলি হলো এইচডি কার্ড সাপোর্ট নেই, কিছু ব্লোটওয়্যার রয়েছে, কিছু আনইনস্টল করতে পারবেন, কিছু থেকে যাবে। এবার আমরা দেখব 15,000 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। নার্জো 70 Pro, 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, 2000 নিটস পিক ব্রাইটনেস, গ্লাস ব্যাক, 50 মেগাপিক্সেল সোনি IMX 890 সেন্সার যুক্ত ক্যামেরা, UFS 3.1 স্টোরেজ, ডায়মেনসিটি 7050 প্রসেসর। এছাড়াও নতুন একটি ফিচার্স এয়ার গেস্টার। এর খারাপ দিকগুলি হলো এতে কিছু ব্লোটওয়্যার রয়েছে এবং শার্প এজেস, ফোনটা কভার লাগিয়ে ইউজ করবে, না হলে হাতে লাগবে। পরের ফোনটি হলো লাভা আগ্নি 3। এর ভালো দিকগুলি হলো ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে, 20,000 টাকার নিচে একমাত্র ফোন যাতে আপনি ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। ডায়মেনসিটি 7300X প্রসেসর, LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ, IP64 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস সাপোর্ট এবং ক্লিন UI এক্সপিরিয়েন্স। এবারে খারাপ দিকগুলি হলো এর ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় এবং লো ব্রাইটনেস। ইনডোরে কোনো সমস্যা হবে না, আউটডোরে একটু সমস্যা হলেও হতে পারে। পরের ফোনটি হলো পোকো X6 Pro। এর ভালো দিকগুলি হলো 1.5K অ্যামোলেড ডিসপ্লে, ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, ভেগান লেদার ডিজাইন, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, ডুয়েল স্টেরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস টিউন এবং আইআর ব্লাস্টার। এর খারাপ দিকগুলি হলো ব্লোটওয়্যার রয়েছে, 3.5mm জ্যাক দেয়নি, এইচডি কার্ডের সাপোর্টও দেয়নি। 20,000 টাকার নিচে বেস্ট গেমিং ফোনের। পরের ফোনটি হলো OH50 Neo। এটি একটি কম্প্যাক্ট ফোন, 1.5K LTPO অ্যামোলেড প্যানেল, যাতে 1 Hz থেকে 120 Hz সুইচ করা যাবে। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, IP68 রেটিং, ফোনটা জলে পড়ে গেলে কোনো অসুবিধা নেই। 50 মেগাপিক্সেলের সোনি লিটিয়া 700C সেন্সারযুক্ত মেন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং মোটরোলা প্রমিস করেছে 5 বছরের OS আপডেট দেবে। এবারে খারাপ দিকগুলি হলো এর ব্যাটারি, এতে ছোট ব্যাটারি দিয়েছে, যেহেতু এটি একটি কম্প্যাক্ট ফোন এবং এইচডি কার্ডের সাপোর্ট নেই। 20,000 টাকার নিচে এটাই কিন্তু একমাত্র ফোন যাতে আপনি টেলিফটো লেন্স পাচ্ছেন। এবার আসবো পরের এবং লাস্ট ফোনটির দিকে, IQ Z9s। এর ভালো দিকগুলি হলো 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 1800 নিটস পিক ব্রাইটনেস, ডায়মেনসিটি 7300 প্রসেসর, সোনি IMX 882 সেন্সারযুক্ত মেন ক্যামেরা, 5500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা লাইট ওয়েট এবং স্লিম, স্টেরিও স্পিকার যার ভলিউম আপনি 300% অব্দি বাড়াতে পারবেন। এবারে খারাপ দিকগুলি হলো 3.5mm জ্যাক দেয়নি, এইচডি কার্ড সাপোর্ট নেই এবং আল্ট্রাওয়াইড লেন্স নেই। এবার আমরা আসবো 20,000 থেকে 25,000 টাকার মধ্যে। মোটো H50 ফিউশন। এর ভালো দিকগুলি হলো 144 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ভেগান লেদার ডিজাইন, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, IP68 রেটিং, 50 মেগাপিক্সেল সোনি লিটিয়া 700C সেন্সরযুক্ত মেন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং প্রতিটা সেন্সরে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এর খারাপ দিকগুলি হলো এতে এইচডি কার্ড সাপোর্ট নেই, এর প্রসেসর, HDR সাপোর্ট নেই, HDR কন্টেন্ট দেখতে পারবেন না। পরের ফোনটি হলো ভিভো T3। এতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 4500 নিটস পিক ব্রাইটনেস, 50 মেগাপিক্সেলের সোনি IMX 882 সেন্সরযুক্ত ক্যামেরা, ভেগান লেদার ডিজাইন, 5500 mAh ব্যাটারি এবং 80 ওয়াট চার্জিং সাপোর্ট, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। ফোনটা স্লিম এবং লাইট ওয়েট। এবারে খারাপ দিকগুলি হলো UFS 3.1 স্টোরেজ দেয়নি, UFS 2.2 স্টোরেজ রয়েছে, এইচডি কার্ডের সাপোর্ট নেই, যেহেতু এরপরে আমরা কোনো ফোনে এইচডি কার্ড সাপোর্ট পাবো না। পরের ফোনটি হলো পোকো F6। এর ভালো দিকগুলি হলো স্ন্যাপড্রাগন 8 Gen 3, গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর আপনি 25,000 টাকা নিচে পাচ্ছেন। 25,000 টাকা নিচে সব থেকে ভালো পারফরমেন্স বা গেমিং
এই ফোনটা আপনাকে দেবে। LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, 1.5K অ্যামোলেড ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, 2400 নিটস পিক ব্রাইটনেস, স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং। হ্যাঁ, এবার খারাপ দিকগুলি আছে। এতে ব্লোটওয়্যার রয়েছে, কিছু আনইনস্টল করা যাবে, কিছু থেকে যাবে। ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, যেহেতু এটি একটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন বা গেমিং ফোন। ব্যাটারি ব্যাকআপ অত ভালো দেবে না, যেহেতু এটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। এর পরের ফোনটি হলো OnePlus Nord CE4। এর ভালো দিকগুলি হলো অক্সিজেন ওএস, ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স পাবেন, 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, অ্যামোলেড ডিসপ্লে, সোনির ATR600 সেন্সরযুক্ত ক্যামেরা, এইচডি কার্ড সাপোর্ট, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ। এর খারাপ দিকগুলি হলো 4K HDR সাপোর্ট নেই, লো ব্রাইটনেস, অ্যানিমেশন খুব একটা ভালো নয়। আপনি যদি 25,000 টাকার মধ্যে OnePlus-এর কোনো ফোন খুঁজছেন, তাহলে 25,000 টাকার মধ্যে এটাই বেস্ট ফোন। এর পরের এবং লাস্ট ফোনটি হলো নাথিং ফোন 2A। এর ভালো দিকগুলি হলো এর ইউনিক ডিজাইন, গ্লিম্প লাইট রয়েছে, ক্লিন ওএস, বেটার সফটওয়্যার অপটিমাইজেশন, Dimensity 7200 প্রো প্রসেসর, 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, NFC সাপোর্ট। এর খারাপ দিকগুলি হলো আউট অফ দ্য বক্স কোনো চার্জার দেয়নি, চার্জার আপনাকে আলাদা কিনে নিতে হবে। UFS 3.1 স্টোরেজ দেয়নি, UFS 2.2 স্টোরেজ রয়েছে, প্লাস্টিক ব্যাক প্যানেল এবং ক্যামেরা কোয়ালিটি ভালো নয়। এবার আমরা আসবো 25,000 থেকে 30,000 টাকার মধ্যে। আমাদের লিস্টে প্রথম ফোনটি হলো Vivo T3 Ultra। এতে Dimensity 9200 প্রসেসর, LPDDR5X র্যাম, 5500 mAh ব্যাটারি, গ্লাস ব্যাক, ফোনটা স্লিম, 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, IP68 রেটিং, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবং এর খারাপ দিকগুলি হলো এতে কিছু ব্লোটওয়্যার রয়েছে, কিছু আনইনস্টল করা যাবে, কিছু থেকে যাবে। NFC সাপোর্ট নেই, UFS 3.1 স্টোরেজ দেয়নি, UFS 2.2 স্টোরেজ। আপনি যদি 30,000 টাকার মধ্যে ভিভোর কোনো পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন, Vivo T3 Ultra বেস্ট ফোন। এর ক্যামেরা কোয়ালিটিও ভালো। এর পরের ফোনটি হলো OnePlus Nord 4। এর ভালো দিকগুলি হলো মেটাল বডি, অক্সিজেন ওএস, 1.5K বেজারলেস ডিসপ্লে, একদম প্রিমিয়াম ফিল দেবে, স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর, LPDDR5X র্যাম, 100 ওয়াটের ফাস্ট চার্জিং, হ্যাপটিক এক্সপিরিয়েন্স ভালো পাবেন, NFC সাপোর্ট রয়েছে, 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবারে খারাপ দিকগুলি হলো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নেই, HDR সাপোর্ট নেই, HDR কন্টেন্ট দেখতে পারবেন না, ক্যামেরা কোয়ালিটি অত একটা ভালো না, ক্যামেরা আরও ভালো হওয়া দরকার ছিল। 30,000 টাকার নিচে এটাই একমাত্র ফোন যেটা আপনি মেটাল বডি পাচ্ছেন, প্লাস OnePlus অক্সিজেন ওএস যদি এক্সপিরিয়েন্স করতে চান। এর পরের ফোনটি হলো Moto H50 Pro। এর ভালো দিকগুলি হলো 1.5K 144 Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 125 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স, মোটোরোলার হ্যালো ইউআই, 3x টেলিফটো সেন্সর, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, IP68 রেটিং। এবারে খারাপ দিক, UFS 3.1 স্টোরেজ দেয়নি, 4500 mAh ব্যাটারি আর একটু বড় দিলে ভালো হতো। এর পরের ফোনটি হলো Vivo V30। এর ভালো দিকগুলি হলো 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 2800 নিটস পিক ব্রাইটনেস, গ্লাস ব্যাক প্যানেল, লাইট ওয়েট এবং ফোনটা স্লিম, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর। Vivo V30 ও V40-তে সেম প্রসেসর দিয়েছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার আসি এর মেন কথায়, যার জন্য ভিভোর V সিরিজ প্রসিদ্ধ, এর ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করতে পারবে। এর খারাপ দিকগুলি হলো UFS 3.1 স্টোরেজ দেয়নি, UFS 2.2 স্টোরেজ রয়েছে, NFC সাপোর্ট নেই, সিঙ্গেল স্পিকার দিয়েছে, ডুয়েল স্পিকার নেই। এর পরের এবং লাস্ট ফোনটি হলো Realme GT60। এর ভালো দিকগুলি হলো স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, 1.5K LTPO অ্যামোলেড প্যানেল, 6000 নিটস পিক ব্রাইটনেস আর 1600 নিটসের হাই ব্রাইটনেস মোড, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন।
120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং NFC রয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে। এর খারাপ দিকগুলি হলো প্লাস্টিক ব্যাগ এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। আমরা 30,000 টাকা যখন একটা ফোনে দেবো, আমরা এর থেকে ভালো ক্যামেরা আশা করি। এবার আমরা 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন দেখব। আমাদের লিস্টে প্রথম ফোনটি হলো OnePlus 12R। এর ভালো দিকগুলি হলো এতে স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর রয়েছে, অক্সিজেন ওএস, 1.5K LTPO কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যাতে 1 Hz থেকে 120 Hz সুইচ করা যাবে, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু ওপরের দিকে রয়েছে, যেটা একটা ভালো এক্সপিরিয়েন্স দেবে, এবং মেটাল ফ্রেম রয়েছে, অ্যালার্ট স্লাইডার, OnePlus যার জন্য বিখ্যাত, স্টিরিও স্পিকার, আইআর ব্লাস্টার। এবং এর খারাপ দিকগুলি হলো ক্যামেরা অতটা ভালো নয় এবং 3 বছরে মাত্র ওএস আপডেট দিয়েছে। একটা ফ্ল্যাগশিপ ফোনে আমরা অন্তত 4 বছরের ওএস আপডেট বা 5 বছরের ওএস আপডেট আশা করি। এর পরের ফোনটি হলো ভিভো V40। এর ভালো দিকগুলি হলো 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, গ্লাস ব্যাক প্যানেল, 5,500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা স্লিম এবং লাইট ওয়েট, IP68 রেটিং, স্ন্যাপড্রাগন 7 Gen 3, V30 ও V40 প্রসেসর সেম আছে। এবার আসি মেন কথায়, যার জন্য ভিভোর ভি সিরিজ প্রসিদ্ধ, এর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। জায়াসের অপটিমাইজেশন রয়েছে। এবারে কিছু খারাপ দিক রয়েছে। UFS 2.2 স্টোরেজ, 3.1 দেয়নি, LPDDR4X র্যাম, 5X দেয়নি এবং NFC সাপোর্ট নেই। ওভারঅল এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। এর পরের ফোনটি হলো IQ Neo 9 Pro। এদের ভালো কী রয়েছে? 1.5K 144 Hz LTPO অ্যামোলেড প্যানেল, ডুয়েল টোন ভেগান লেদার ডিজাইন, স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্লাস Q1 ডুয়েল চিপ রয়েছে, LPDDR5X র্যাম, UFS 4.0 স্টোরেজ, স্টিরিও স্পিকার, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন এর ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, IP54 রেটিং, 40,000 টাকা নিচে IP68 দরকার ছিল, ফ্রেম প্লাস্টিকে রয়েছে। এর পরের ফোনটা দেখি, Xiaomi 14CV। এর ভালো দিকগুলি হলো 1.5K কোয়াড কার্ভ ডিসপ্লে, 40,000 টাকা নিচে একমাত্র কোয়াড কার্ভ ডিসপ্লে, মেটাল ফ্রেম, ভিগান লেদার ডিজাইন, স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, লাইট ওয়েট, Xiaomi HyperOS। এবার আসি এর মেন কথা, এর ক্যামেরার দিকে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, লাইকার অপটিমাইজেশন রয়েছে, যার জন্য ছবি খুব ভালো উঠবে। এটি একটি সেলফি সেন্ট্রিক ফোন। 32 মেগাপিক্সেলের দুটো সেলফি ক্যামেরা পাচ্ছে, লাইকার সাপোর্ট রয়েছে। এবারে কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ওয়্যারলেস চার্জিং দেয়নি, মাত্র 4700 mAh ব্যাটারি আরেকটু বড় দরকার ছিল। এবার আমাদের পরের ও লাস্ট ফোনটি হলো Realme GT6। এর ভালো দিকে আসে, স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, গ্লাস ব্যাক প্যানেল, 5,500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেলের 2X টেলিফটো সেন্সর, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং আইআর ব্লাস্টার রয়েছে। এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ব্লো টায়ার রয়েছে, কিছু আনইনস্টল করা যাবে, কিছু থেকে যাবে, প্লাস্টিক ফ্রেম। এবার আমরা 40,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন দেখব। আমাদের লিস্টে প্রথম ফোনটি হলো Xiaomi 14। এর ভালো দিকগুলি হলো স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, 1.5K LTPO অ্যামোলেড প্যানেল, IP68 রেটিং, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এবার এর আসল কথায় আসি, এর ক্যামেরার দিকে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, লাইকার অপটিমাইজেশন রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও 30 fps রেকর্ড করা যাবে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন কিছু ব্লো টায়ার পাবে। 50,000 টাকার ফোনে ব্লো টায়ার সাধারণত না দিলেই ভালো। 4610 mAh ব্যাটারি আরও বড় দরকার ছিল। এর পরের ফোনটি হলো Moto H50 Ultra। এর ভালো দিকে আসে, 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 2800 নিট স্পিড ব্রাইটনেস, উডেন ডিজাইন, স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, 64 মেগাপিক্সেলের 3X টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ।
এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন 4500 mAh ব্যাটারি দিয়েছে। ব্যাটারি আরও বড় দরকার ছিল। 3 বছরের মাত্র ওএস আপডেট। 50,000 টাকা যখন আমরা একটা ফোনে দিচ্ছি, আমরা আশা করবো অন্তত 5 বছরের ওএস আপডেট। এর পরের ফোনটি হলো ভিভো V40 Pro, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। ডায়মেনসিটি 9200+ প্রসেসর, গ্লাস ব্যাক প্যানেল, 5500 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা স্লিম। ডুয়েল স্টিরিও স্পিকার। V30 সিরিজে সিঙ্গেল স্পিকার ছিল, কিন্তু এতে ডুয়েল স্পিকার দিয়েছে। এবারের মেন কথায় আসি, এর ক্যামেরার দিকে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 2x টেলিফটো সেন্সর জায়াসের সাথে কোলাব রয়েছে, এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রতিটা সেন্সারে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে খারাপ দিকগুলি হলো, প্লাস্টিক ফ্রেম দিয়েছে, UFS 3.1 স্টোরেজ দেয়নি, UFS 2.2 স্টোরেজ রয়েছে। এটা তো সেম 3 বছরের ওএস আপডেট, অন্তত 5 বছরের দরকার ছিল। এর পরের ফোনটির দিকে আসি, iQOO 13, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এর ভালো দিকগুলি হলো 144Hz 2K কোয়াড কার্ভ ডিসপ্লে, মনস্টার হ্যালো লাইট, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর এবং সুপার কম্পিউটিং Q2 চিপ, LPDDR5X আলট্রা র্যাম, UFS 4.1 স্টোরেজ, 6000 mAh সিলিকন কার্বাইড ব্যাটারি, IP68 এবং 69 রেটিং, USB 3.2 Gen 1। এর মাত্র একটি খারাপ দিক আছে, এর ক্যামেরা কোয়ালিটি আর একটু ইমপ্রুভের দরকার আছে। এবার আসি আমাদের লিস্টের লাস্ট ফোনটির দিকে, OnePlus 12। এর ভালো দিকগুলি হলো স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, 2K LTPO অ্যামোলেড ডিসপ্লে, 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, এছাড়াও NFC রয়েছে। এবার আসি এর মেন কথা, এর ক্যামেরার দিকে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 64 মেগাপিক্সেলের 3x টেলিফটো সেন্সর, 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। হ্যাসেলব্লেডের সাথে কোলাবোরেশন রয়েছে, যার জন্য ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। এবারের কিছু খারাপ দিকও আছে, যেমন ফোনটা বাল্কি, ফোনটা অনেকটা মোটা এবং হেভি ওয়েট, IP65 দিয়েছে। এবার আমরা আসবো আমাদের লিস্টে লাস্ট 5টি ফোন নিয়ে, যেটা 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে। প্রথম ফোনটি হলো গ্যালাক্সি S24 প্লাস। গ্যালাক্সি S24 প্লাস এর ভালো দিকে আসে, 6.67 ইঞ্চ QHD প্লাস ডিসপ্লে, স্যামসাংয়ের অসাধারণ ডিসপ্লে, 2600 নিটস পিক ব্রাইটনেস। ব্রাইটনেস এবার বাড়িয়েছে, S23 প্লাসে ছিল 2000 নিটস। গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, 4900 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি এবার বাড়ানো হয়েছে। গ্যালাক্সি AI সাপোর্ট, 50 মেগাপিক্সেলের মেন, 10 মেগাপিক্সেলের টেলিফটো, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে আপনি 8K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এর একটি মাত্র খারাপ দিক হলো এক্সিনোসের প্রসেসর। এবার আসি আইফোন ইউজারের দিকে। আইফোন 16 প্লাস এর ভালো দিকগুলি হলো 6.7 ইঞ্চ সুপার রেটিনা XDR ডিসপ্লে, অ্যাপেলের বায়োনিক A18 চিপ, এছাড়াও নতুন একটি ক্যাপশন বাটন দিয়েছে, অতটা কাজের না কিন্তু নতুন। 2000 নিটস পিক ব্রাইটনেস, IP68 রেটিং, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এছাড়াও 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর খারাপ দিকগুলি হলো 60 Hz রিফ্রেশ রেট, USB 2.0। এবার আমরা পরের ফোনটা দেখি, পিক্সেল 9 প্রো। এর ভালো দিকগুলি হলো 6.3 ইঞ্চ সুপার অ্যাকচুয়া স্ক্রিন, 3000 নিটস পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, গুগলের টেন্সার G4 চিপ, ক্লিন OS, 7 বছরের অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি আপডেট, যেটা খুব ভালো জিনিস দিয়েছে। এছাড়া 50 মেগাপিক্সেলের মেন, 48 মেগাপিক্সেলের টেলিফটো, 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, 42 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং জেমিনি এর সমস্ত সাপোর্ট পাচ্ছে, অ্যাডমি ফিচার, এছাড়া অনেক রয়েছে। এবার আসি এর খারাপ দিকে, 4700 mAh ব্যাটারি ক্যাপাসিটি আরেকটু হলে ভালো হতো। পরের ফোনটি দেখি, Xiaomi 14 Ultra। এর ভালো দিকগুলি হলো 2K LTPO কোয়াড কার্ভ ডিসপ্লে, অ্যালুমিনিয়াম ফ্রেম, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, Xiaomiর হাইপার OS, 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এবারের ক্যামেরার দিকে আসি, এতে ব্যাকে 4টে ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেন, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, 50 মেগাপিক্সেলের 3.2x টেলিফটো সেন্সর
50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ সেন্সর, লাইকার সাথে কোল্যাব রয়েছে। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবারের কিছু খারাপ দিকও রয়েছে। ফোনটা বাল্কি, হেভি ওয়েটের ফোন, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। এত দামি ফ্ল্যাগশিপ ফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দরকার ছিল। এবার আসি আমাদের লাস্ট ফোনটির দিকে, যেটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, ভিভো X200 Pro। এর ভালো দিকগুলি হলো 1.5K LTPO কোয়াড কার্ভ ডিসপ্লে, ডায়মেনসিটি 9400 প্লাস ভিভোর V3 চিপ, 6000 mAh সেমি সলিড ব্যাটারি, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এবার আসি এর মেন কথা, এর ক্যামেরার দিকে। 50 মেগাপিক্সেলের মেন, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 200 মেগাপিক্সেলের 3.7x জাইস এপিও টেলিফটো সেন্সর, যেটা বিশ্বের সবচেয়ে বড় টেলিফটো সেন্সর, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবারে এর কিছু খারাপ দিকে আসে। ফোনটা বাল্কি, ফোনটা হেভি ওয়েট, 4 বছরে মাত্র ওএস আপডেট দিয়েছে, অন্তত 5 বছর দেওয়া দরকার ছিল। এছাড়া বন্ধুরা, আপনাদের যদি কোনো সাজেশন থাকে তা কমেন্টে করতে পারেন। আজকের ভিডিওটা এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।